কুটিবাড়ি বা নীলকুঠির মোরেলগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে উপজেলা ভূমি অফিসের পাশে অবস্থিত। 1849 সালে ইস্ট ইন্ডিয়ার কোম্পানির প্রতিনিধি মিস্টার মোরেলের মৃত্যু হলে তার স্ত্রী মিসেস মোরেল ও তার 2 সন্তান রবার্ট মোরেল ও হেনরি মোরেলকে নিয়ে তারা পানগুচি নদীর পশ্চিম তীরে বসতি গড়ে তোলেন। সুন্দরবন বন্দোবস্ত দিয়ে তারা নীল চাষ শুরু করেন। তখন খুলনা ছিল যশোর জেলার অন্তর্ভুক্ত। বাগেরহাট তখনও মহকুমা হয়নি। এখানকার বড় একটা অংশ নিয়ে ছিল সুন্দরবন। বরিশাল সহ বিভিন্ন জায়গা থেকে শ্রমিক সংগ্রহ করে বন আবাদ করে তৈরি করা হয় কুটিবাড়ি। 1857 সালে সিপাহী বিপ্লব দমন করার পর ইংরেজরা এই কুটিভিত্তিক শাসন ব্যবস্থা গড়ে তোলেন। এই কুটিবাড়ি থেকে নীল চাষ এবং প্রশাসনিক কার্যক্রম চালানো হতো। মূল ভবনটি ছিল দোতলা বিশিষ্ট পাকা অট্টালিকা। ভেতরে ছিল নাচঘর ও বিলাসবহুল আসরঘর। নীল সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার জন্য আলাদা গুদামঘর, অর্শশালা, ভূগর্ভস্থ গোপন সুড়ঙ্গ, যা দিয়ে কুটির এক অংশ থেকে অন্য অংশে যাওয়া যেত। ভবনের চারপাশে ছিল বিস্তৃত প্রাঙ্গণ, যেখানে স্থানীয় কৃষকদের বাধ্য করে নীল চাষ করানো হতো। এই দোতলা বিশিষ্ট অট্টালিকার ভিতরেই ছিল নির্যাতন কক্ষ ও কারাগার। এখানে শ্রমিক এবং স্থানীয় লোকদের আটকে রেখে নির্যাতন করা হতো। যারা মোরেলদের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে ধরে এনে এখানে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। মোরেল পরিবার পানগুচি নদীর পূর্ব তীরে নারিকেল ও সুপারির বাগান করেন এবং বাজার বসান। আস্তে আস্তে তাদের নাম অনুসারে বাজারের নাম হয়ে যায় মোরেলগঞ্জ। পরবর্তীতে ইংরেজ সরকার এই বাজারকে বন্দর হিসেবে ঘোষণা করেন। এই বন্দরটি ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়, তাই এটিকে লিটিল কলকাতা নামেও ডাকা হতো। কিন্তু পরবর্তীতে নদীতে চর পড়ে যাওয়ার কারণে এই বন্দরটি বন্ধ হয়ে যায়। নীল চাষ নিয়ে এই মোরেল পরিবারের সাথে রয়েছে করুণ ইতিহাস। রবার্ট মোরেল তার ভাই হেনরি মোরেল এবং তাদের ম্যানেজার হ্যালির সহযোগিতায় স্থানীয় লোকজনের উপর নির্যাতন করত। এই অত্যাচারের খবর শুনে বড়াইখালী গ্রামের কৃষক নেতা জাহাঙ্গীরের ছেলে রহিমুল্লাহ পড়াশোনা ত্যাগ করে কলকাতা থেকে গ্রামে চলে আসে। তিনি গ্রামে ফিরে গ্রামের অন্যান্য কৃষকদের এবং ভাইদের সাথে নিয়ে সুন্দরবন আবাদ করে 1400 বিঘা জমি চাষের উপযোগী করে তোলেন। মোরেল পরিবার তার আবাদের খবর জানতে পেরে রহিমুল্লাহর কাছে 1400 বিঘা জমির খাজনা দাবি করেন, কিন্তু খাজনা দিতে রহিমুল্লাহ রাজি হয়নি। পরবর্তীতে খাজনা চেয়ে রবার্ট মোরেল আবার পাইক পেয়াদা পাঠালে রহিমুল্লাহ একটি কাঠের বক্সে মহিলাদের ছেঁড়া জুতো পাঠিয়ে দেন। রবার্ট মোরেল চিন্তা করেন এইভাবে কাজ হবে না, তাই তিনি অন্য পথ অবলম্বন করেন। রহিমুল্লাহর সহযোগী মামুন তালুকদারকে একখণ্ড জমি দিয়ে তাকে দলে ফেরান রবার্ট মোরেল। সেই জমি দখলের নামে 1861 সালে 22শে নভেম্বর রাতে দুর্গাচরণ এবং রামবর্মন মালুর নেতৃত্বে রাতের অন্ধকারে হেনরি মোরেল এবং ড্যানিয়েল হেলি শতাধিক লাঠিয়াল নিয়ে রহিমুল্লাহর উপর আক্রমণ করেন।
রহিমুল্লাহ তাদের উপর পাল্টা আক্রমণ করেন। তার আক্রমণে রামধন মালো সহ 7-8 জন নিহত হয় এবং হেনরি এবং হ্যালি ধরা পড়েন। পরবর্তীতে এমন কাজ আর করবে না এই মুচলেকা দিয়ে তারা ছাড়া পান। এই ঘটনার 3 দিন পরে 25শে নভেম্বর রাতে ভারী অস্ত্র সহ রহিমুল্লাহর বাড়িতে আবার আক্রমণ করেন। রহিমুল্লাহ তার 2 স্ত্রীকে সাথে নিয়ে 2টি বন্দুকের সাহায্যে রাতভর লড়াই করেন মোরেল বাহিনীর বিরুদ্ধে। ভোর রাতে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। এই খবর শুনে তৎকালীন ম্যাজিস্ট্রেট সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সরজমিনে ঘটনার তদন্তে আসেন। তিনি রহিমুল্লাহর সহপাঠী ছিলেন। তিনি অনেক আসামিকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে যান, কিন্তু হ্যালি এবং হেনরি ও দুর্গাচরণ আত্মগোপন করেন। তাদের বিরুদ্ধে মামলা হয়। হেনরি বোম্বে এবং দুর্গাচরণ বৃন্দাবন থেকে গ্রেপ্তার হয়। রবার্ট মোরেল অসুস্থ হয়ে বরিশালে চিকিৎসাধীন থাকেন। তিনি 1868 সালে 13ই মে বরিশালে মৃত্যুবরণ করেন। এরপর আর বেশি দিন স্থায়ী হয়নি তাদের শাসনামল। 1878 সালে রহিমুল্লাহর ঘটনার জের ধরেই তাদের শাসন গোটাতে হয়। কিন্তু শুধু ইতিহাসের সাক্ষী হয়ে এখনো রয়ে গিয়েছে তাদের নীলকুঠিরের ধ্বংসাবশেষ। মোরেলদের সেই পুরনো আমলের দরজা, জানালা, অনেক মূল্যবান জিনিসপত্র বেহাত হয়ে গিয়েছে। 150 বছরের এই পুরাতন ভবনগুলো বা মালামালগুলো রক্ষণাবেক্ষণের জন্য কেউ দায়িত্ব নেয়নি। 2024-25 সালে সরকার এটিকে গেজেটভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করে।